সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাগরিক টিভির আজকের বিশেষ একটি অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের স্কুল অফ লিডারশিপের নির্বাহী পরিচালক, রাজনৈতিক বিশ্লেষক এবং গবেষক জনাব এমজে আবেদিন। জনাব এমজে আবেদিন, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ মেহেদী হাসান। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে আসলাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিচ্ছেন, তাই আপনার ব্যস্ততার মাঝেও আমরা আসলে একটু, যেহেতু রাতে এসছি, তারপর মূল প্রশ্নে চলে যেতে চাই। বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি নির্বাচন হয়েছে আজ, রাষ্ট্রপতি নির্বাচন। যে নির্বাচনে রাষ্ট্রপতি হিসাবে 23তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কারণ তিনি সদ্যই সাবেক হয়েছেন। এই নির্বাচনের প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন? প্রধানমন্ত্রী তাকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন, বিরোধী দল থেকে তিনি শুভেচ্ছা পেয়েছেন, মানে সর্বমহল থেকে তিনি শুভেচ্ছাটা পেয়েছেন, এবং তিনি অনেক নির্যাতন ভোগ করেছেন, কারাভোগ করেছেন, অনেক ত্যাগ স্বীকার করার পরে তিনি বিএনপির সাথে ছিলেন, দেশের মানুষের, শুধু বিএনপির সাথে না, তিনি দেশের মানুষের সাথেও ছিলেন। তিনি এবার বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। তার এই রাষ্ট্রপতি হওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ মেহেদী হাসান। আজকে বাংলাদেশের পার্লামেন্টে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, একদম আপনি বলতে পারেন বৃষ্টিতে ভেজা, শীতের গহীন ঠান্ডায় একদম বেঁচে যাওয়া, অথবা রোদে পোড়া একটা খাঁটি সোনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন জ্ঞানী গুণী মানুষ এবং এত সহিষ্ণু মানুষ, লিবারেল ডেমোক্রেট। উনি আজকে রাষ্ট্রপতি হয়েছেন বলে শুধু না, আমার ওনার সাথে প্রচুর কাজ করার সৌভাগ্য হয়েছে। উনি বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে আমাদের যে ট্রেডিশনাল রাজনীতি, বিএনপি বা আওয়ামী লীগ বা বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের টেন্ডেন্সি, ধরেন একটা গ্রুপিং করা, নিজের পক্ষে স্লোগান দেওয়া, অথবা জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক, অথবা গ্রুপিং করা, উনার জীবনে আমি সেগুলো দেখিনি। এবং অত্যন্ত সৎ, অত্যন্ত বুদ্ধিমান, বাংলা ইংরেজিতে অনর্গল কথা বলা, সুন্দর কবিতা পাঠ করা, সুন্দর গান গাওয়া, নাটক করা, সিনেমা করা, মানে উনি এক অসাধারণ মানুষ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাসী এবং সৎ। আজকে উনি প্রায় উনার 78 বছর বয়স। উনি ট্রেডিশনাল রাজনৈতিক পরিবারেই উনার জন্ম, আপনারা সবাই জানেন। উনার বড় চাচা হচ্ছে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং বেগম খালেদা জিয়ার দক্ষিণ হস্ত বলতে পারেন, মির্জা গোলাম হাফিজ, যিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন, ল মিনিস্টার ছিলেন, ল্যান্ড মিনিস্টার ছিলেন, ঢাকা ধানমন্ডি থেকে নির্বাচিত এমপি ছিলেন, আবার এই ঠাকুরগাঁয়ে যেখানে মির্জা ফখরুল সাহেব এবং উনার বাবা যেখানে এমপি ছিলেন ওখানে এমপি ছিলেন। এবং আমরা অনেকেই জানি না, মির্জা ফখরুল সাহেব শুধু নাটক, মানে স্কুল কলেজে নাটক করেন নাই, উনি মঞ্চ নাটক করেছেন, উনি সিনেমা করেছেন। আমি পরে জানতে পারছি কয়দিন আগে, পাকিস্তানের বিখ্যাত অভিনেতা, আপনারা হয়তো নাম অনেকে শুনবেন যারা সিনিয়র, রহমান, ওনার নাম ছিল রহমান, কিন্তু ওনার পুরো নাম হচ্ছে মির্জা আব্দুর রহমান। ওনার ফার্স্ট কাজিন, ওনার চাচাতো ভাই অথবা জেঠাতো ভাই। তো এইটা আমি শুনে আশ্চর্য হয়ে গেছি। এবং এই রহমান ছিল পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা সিনেমার, এবং ওনার সাথে উনি সিনেমা করেছেন, এটাও জানতে পারলাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বহুমুখী প্রতিভার অধিকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অথচ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন, এবং 69-এর গণ আন্দোলনে উনি একজন ছাত্র হিসাবে অংশগ্রহণ করেছেন। আমরা যদি বলি, অর্থনীতিতে কৃতিত্বের সাথে পাশ করে উনি সেই সময়ের শিক্ষা ক্যাডারে যোগদান করেন। এবং আপনি জানেন উনি 12 থেকে 14 বছর মধ্যখানে ব্রেক সহ উনি শিক্ষকতা করেছেন। ঢাকা কলেজ,
বা ঠাকুরগাঁও সরকারি কলেজ বা জগন্নাথ সরকারি কলেজ থেকে শুরু করে, অথচ উনি জীবনে কোনোদিন উনার নামের আগে অধ্যাপক লিখতে আমি দেখিনি। এবং অত্যন্ত সাদাসিধা চলা। উনি এখন গুলশানে আসছেন, উনি উত্তরায় ওনার যে বাড়িতে, ওনার বাবার বাড়িতে থাকতেন, আমি তার খুব কাছেই থাকতাম, প্রচুর ওনার সাথে, এবং আমাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক ছিল G9, এটাতে কাজ করতে গিয়ে ওনার সাথে অনেক ইন্টারাকশন, অনেক পার্সোনালি অনেক কথাবার্তা ওনার সাথে, মানে আমি ওনার প্রশংসা করে শেষ করতে পারবো না। আজকে রাষ্ট্রপতি হয়েছেন বলে না, উনি আসলে একজন অদ্বিতীয় রাজনৈতিক নেতা। আপনি জানেন গত 15 বছরে বা 20 বছরে উনি 11 বার জেলে গিয়েছেন, খুব সম্ভবত 4.5 বছর জেলে ছিলেন। শুধু তাই না, উনার বিরুদ্ধে শতাধিক মামলা। উনি একবার আমাদেরকে বলছেন যে আমি সপ্তাহে 5 দিনই কোর্টের বারান্দায় যেতে হয়। এটা বিএনপির অন্যান্য নেতা কর্মীদের মতো শত শত মামলা। তো এই রকম একজন রাজনীতিবিদ আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছে। অনেকে যারা বিরোধী তারা ট্রল করছেন যে রাষ্ট্রপতি কোনো কাজ নাই, রাষ্ট্রপতি ঠুটু জগন্নাথ। কিন্তু অতীতে প্রমাণ হয়েছে রাষ্ট্রপতি যখন দেশের প্রয়োজন হয় সেটা যে কত বড় কাজ করতে পারে, সেটা আমরা দুইটা উদাহরণ দিব আজকে একটু করে, বেশিক্ষণ কথা বলবো না এই নিয়ে। একটা হচ্ছে 1996 সালে আব্দুর রহমান বিশ্বাস যখন জেনারেল নাসিম কু করার চেষ্টা করছিল, এমনকি বেগম খালেদা জিয়াকে হত্যার প্রচেষ্টা করছিল, যেই নাসিম বিএনপির নিযুক্ত ছিল, এই যে কর্নেল ওয়ালি, এটা নিয়ে পরে কথা বলবো, কর্নেল ওয়ালি ছিল তার নিয়োগের পিছনে সবচেয়ে বড় শক্তি। তখন আব্দুর রহমান বিশ্বাসকে যারা একদম দুর্বল রাষ্ট্রপতি মনে করতেন, দেশের কয়েকজন দেশপ্রেমিক জেনারেল, সে সময়ের 9 ডিভিশনের জিওসি জেনারেল মনিরুজ্জামান, অথবা সে সময়ের মেজর জেনারেল মতিন, অথবা সুবিদ আলী ভুঁইয়া, যদিও সুবিদ আলী ভুঁইয়া পরে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, এইসব জেনারেলের সহযোগিতায় সেই সময়ের সেনাপ্রধান নাসিম সহ আরো অনেকের কু অ্যাটেম্প, এই বিচার এই আব্দুর রহমান বিশ্বাস সে সময়ের রাষ্ট্রপতি, উনি সেটা ট্যাকেল করেছিলেন অত্যন্ত কৃতিত্বের সাথে। সে সময়ের রাষ্ট্রপতির সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, ওনার নামটা তো আমি ভুলে গেলাম, ওনার মুখ থেকে আমি শুনেছি, রাষ্ট্রপতির সামরিক সচিব ছিলেন, উনি ডিটেইলস বলেছেন যে কি পরিমাণ সাহসিকতা আপাত দৃষ্টিতে খুব দুর্বল রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস করেছিলেন। অর্থাৎ প্রয়োজনে দেশের রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক, সুতরাং তার পাওয়ার এক্সারসাইজ করা দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, সেটা একটা বিরাট ব্যাপার। একইভাবে আমরা জানি আরেকজন দুর্বল রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদ, যার দুর্বলতার কারণে 1/11 সৃষ্টি হয়েছিল, মাইনুদ্দিনরা, ফখরুদ্দিনরা, এই যে আপনার এই বাংলাদেশের ভারতের হাতে তুলে দেওয়ার যে আমরা 17-18 বছর যে ভোগ করলাম, আমাদের গণতন্ত্র হরণ হলো, এটাও একটা রাষ্ট্রপতির দুর্বলতার কারণে। তো সুতরাং এই দুই উদাহরণ থেকে আমরা বলতে পারি বাংলাদেশের রাষ্ট্রপতি পদটা যতই আলংকরিক মনে করি না কেন, অর্নামেন্ট মনে করি না কেন, প্রয়োজনে এটা হচ্ছে দেশ রক্ষার অন্যতম শ্রেষ্ঠ একটা রাজনৈতিক পদ, এটা সর্বোচ্চ পদ। হয়তো আপাত দৃষ্টিতে ক্ষমতা নাই, যাই হোক, আমরা সবাই জানি নতুন সংস্কার যেটা হচ্ছে আগামীতে, সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা আরো অনেক বেড়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই। এবং সেটা একটা ভারসাম্য, প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার ভারসাম্য করার জন্য সকল রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি রাজি হয়েছে, হয়তো সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে আসবে। তো আমি আপনাকে বলবো যে মানুষ অনেকেই বলতে যে 70 অনুচ্ছেদের কারণে এই ভোটের দরকার কি, এমনি ডিক্লেয়ার করলে হয়, বাট এটা আনুষ্ঠানিকতা, জনগণের ভোটে পার্লামেন্ট, পার্লামেন্টের ভোটে আপনার রাষ্ট্রপতি। যেহেতু আমাদের সংবিধানে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট, সুতরাং এখানে রাষ্ট্রপতি আপাত দৃষ্টিতে তেমন কোনো ক্ষমতা না থাকলেও দেশের প্রয়োজনে এইরকম একজন পোরখাওয়া মির্জা ফখরুল আমাদের দরকার, যিনি
দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব এবং মানুষের ঐক্য ধরে রাখবে। এবং আমি মনে করি উনি একজন সত্যিকার অর্থেই গার্ডিয়ান, এতে কোনো সন্দেহ নাই। এবং গার্ডিয়ান হওয়ার মতো, পুরো জাতির গার্ডিয়ান হওয়ার মতো শিক্ষা, যোগ্যতা, সহনীয়তা এবং এমনকি লিবারেল ডেমোক্রেট হিসেবে উনি একজন উদার গণতন্ত্রী মানুষ। অন্যান্য রাজনৈতিক দলকেও উনি যথেষ্ট সম্মান করবেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। উনি শপথ নিবেন হয়তো আগামীকাল বা পরশু। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহামান্য রাষ্ট্রপতি, ওনাকে আমি অভিবাদন জানাই, ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি তার মতো এইরকম পথ চলা, এত বন্ধুর পথ, এত কঠিন পথ উনি পাড়ি দিয়েছেন। যদিও 2001 সালের আগে উনি বিএনপির কোনো নাম করা নেতা ছিলেন না। 2009 উনি সিনিয়র যুগ্ম মহাসচিব, 2016 সালে পূর্ণাঙ্গ মহাসচিব, আজকে উনি রাষ্ট্রপতি হলেন। এখানে আমি আজকে আমার নেত্রী, দেশের প্রধান নেত্রী, আজকে উনি দুনিয়াতে নাই, বেগম খালেদা জিয়াকে আমি ধন্যবাদ দিব। 2001 সালে উনাকে প্রথমে কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বিমান প্রতিমন্ত্রী, উনারই ছিল সর্বোচ্চ পদ। এই 2026-এর নির্বাচনের পরে উনি স্থানীয় সরকার মন্ত্রী হওয়ার আগে। কিন্তু বেগম খালেদা জিয়া এই জহুরি, এই বিশ্বস্ত জ্ঞানী মানুষটাকে পিক করছিলেন, অথচ আরো কত শত নেতা ছিল, কিন্তু এই নেতাটাকে উনি পিক করে বেগম খালেদা জিয়ার অ্যাবসেন্সে উনি যখন জেলে ছিলেন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন বিদেশে ছিলেন, দলকে কি পরিমাণ নেতৃত্ব, আমিও সমালোচনা করছি ওনার অনেক অ্যাকশন, আমি নিজেও সমালোচনা করছি, সমালোচনা থাকতেই পারে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে উনি প্রমাণ করেছেন উনি বিশ্বস্ত, উনি একজন ভালো মানুষ। দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে উনার মতো মানুষের দরকার আছে। আজকে আমি বেগম খালেদা জিয়াকে স্মরণ করব, এইরকম একজন মানুষকে উনি পিক করছেন, যিনি মানে কোষ্ঠী পাথরে ঘষা একজন বিশ্বাসী মানুষ, জাতীয়তাবাদী মানুষ এবং একজন লিবারেল ডেমোক্রেট। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশা করি যে উনি বাংলাদেশের যে সাংবিধানিক সর্বোচ্চ পদের জন্য শুধু উপযুক্তই না, আমি মনে করি ওনার থেকে বেশি উপযুক্ত মানুষ সব দিক থেকে খুব কম আছে বাংলাদেশে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আসলে একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ভারত যাবেন কি যাবেন না সেটা একান্তই বাংলাদেশের ব্যাপার, প্রধানমন্ত্রীর ব্যাপার। সে কোন দেশে যাবে যাবে না এটা তার নিজস্ব ব্যক্তিগত একটা রাষ্ট্রের ব্যাপার। কিন্তু অন্য একটা রাষ্ট্রের কূটনীতিক কিংবা পররাষ্ট্র সচিব কিংবা যাই কিছু বলো না কেন, তারা কিন্তু আগ বাড়িয়ে কিছু বলতে পারে না। কিন্তু ইন্ডিয়া আগ বাড়িয়ে নাক গলাচ্ছে। সেরকম যদি আমি কিছু উদাহরণ তুলে ধরি তাহলে আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল তিনি বলেছেন যে তারেক রহমান যিনি নিজের জন্য একটা গর্ত তৈরি করছেন, সেই গর্ত থেকে তিনি বের হতে পারবেন না। এমনটা নয়। তিনি শুধু এখানেই থেমে থাকেননি, তিনি আরো বলেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একই ভুল করেছেন ভারতের সাথে একই ব্যবহার করে। তিনি আসলে এই কথাগুলো বলছেন। তার পাশাপাশি আমি যদি ইন্ডিয়ান গণমাধ্যমকে যদি আমি আপনাকে বলি, টাইমস অফ ইন্ডিয়া খবর করেছেন তারা যে তারেক রহমান কঠিন শর্ত দিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস খবরের শিরোনাম করেছে শেখ হাসিনাকে ফেরত পাঠাও, চূড়ান্ত সীমারেখা। এখন তো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা যদি মনে করে এটা সুবিধাজনক সবকিছু, তাহলে প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন। সেটা অপরদিকে রুহুল কবির রিজভী তাকে আসলে তিনি আজকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছেন বিএনপির। তিনি বলেছেন ভারতের সাথে আমাদের স্বার্থ থাকতে হবে, তারা বিনা স্বার্থে যদি আমাদের যদি থাকে তাহলে তাদের ভারতে সফর যাবে। আপনি কিভাবে দেখছেন প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের সফর কে যাবে যাবে না এটা নিয়ে এত ভারতের এত তোড়জোড় কেন? অন্যান্য রাষ্ট্র এগুলো করছে না, তারা আমাদের প্রতি বেশি সেটা মানছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করলেন। আসলে প্রতিবেশী সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। চেঞ্জ করা যাবে না, কিন্তু তাদের তো একটা সেন্সিটিভ একটা জায়গা আছে, যে সম্মানজনক যে জায়গা। আমি বুঝছি, আমি আপনাকে বলি, একটা কথা আছে না, ইউ ক্যান চেঞ্জ ইউর স্পাউস, ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। নেভার। তো সুতরাং ভারতের বাংলাদেশের সাথে যে ব্যাপারটা, সেটা হলো স্বাধীনতা যুদ্ধ থেকে
অথবা তার আগে থেকে তারা আমাদেরকে পেয়ে বসছে। এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো, আমি অতীতে দীর্ঘ ডিসকাশনে যাব না, অতীতের ইতিহাস আনবো না। এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো, ভারত গত 17 বছর, এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমল থেকে শুরু এবং এই 24-এর 5ই আগস্ট পর্যন্ত তারা এত বেশি লোভী হয়ে গেছে, বাংলাদেশকে একটা করদ রাজ্য বানিয়ে প্রায় ফেলছিল তাদের মাফিয়া এই হাসিনার দুষ্ট চক্রের মধ্যে পড়ে। এখন তাদের যে পররাষ্ট্রনীতির যে কি পরিমাণ মানে ব্যর্থ বাংলাদেশের ব্যাপারে, 2024-এর 5ই আগস্টে তারা তার প্রমাণ পেয়েছে। আমরা অতীতে বাংলাদেশের রাজনীতিবিদ বলেন, অ্যানালিস্ট বলেন, সবাই ভারতকে এটা বলার চেষ্টা করেছি আমরা সবাই, যে তুমি এক জুড়িতে সব ডিম রাখছো, সব ডিম তোমার ভেঙে চুরমার হয়ে যাবে। এবং সেটাই হয়েছে, কারণ সে বাংলাদেশের 20 কোটি মানুষের পক্ষে কোনো তার পলিসি নাই, ফরেন পলিসি বাংলাদেশের মানুষের পক্ষে না। সেটা হচ্ছে শুধুমাত্র একটা রাজনৈতিক গোষ্ঠী, একটা রাজনৈতিক দল বা একটা পরিবার কেন্দ্রিক, সেটা হচ্ছে মাফিয়া হাসিনা। এবং 2008, 2014, 2018, 2024 4টা নির্বাচনের কারচুপিতে প্রধানতম বহিঃশত্রু হিসেবে, বহিঃশক্তি হিসেবে আওয়ামী লীগের পক্ষে, আর বহিঃশত্রু হিসেবে বাংলাদেশের মানুষের বিপক্ষে এই ভারতের এস্টাবলিশমেন্ট দাঁড়িয়েছে। ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। ভারতের সরকার, ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের সকল সরকারি, এমনকি বেসরকারি, এমনকি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে লাগে। তারা আমাদেরকে বলে আমরা নাকি অ্যান্টি ইন্ডিয়ান। নো, উই আর নট অ্যান্টি ইন্ডিয়ান, উই আর নট প্রো ইন্ডিয়ান, উই আর প্রো বাংলাদেশ। মেবি your Mafia Hasina could be pro-India. Yes, she was. Her party was. তো সুতরাং এখন যেটা আপনি বললেন, তাদের মিডিয়া, তাদের এই নিয়ে আমি গতকাল লিখছি, সেটা হলো আমাদের অনেক বোঝাপড়া আছে। ভারত মনে করে যে আমি সামরিক দিক থেকে পৃথিবীর 5 বা 6 নম্বর সামরিক শক্তি, জনশক্তির দিক থেকে আমি পৃথিবীর 1 নম্বর শক্তি। আমরা জানি তো ভাই, আমরা ফায়ার পাওয়ার তোমার কত আছে আমরা জানি তো, তোমার জনসংখ্যা কত আছে সেটা আমরা জানি তো, আমরা জানি তোমরা গরুর মুখ খাও, এটাও জানি। হাতি অনেক বড় হয়, পিঁপড়া কামড় দিলে খুঁজে পায় না। আমরা জানি আপনার 35% মানুষ এখনো রাস্তাঘাটে পায়খানা প্রস্রাব করে, এটাও জানি। এই জন্য আপনাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলছিলেন, তোমরা রকেট না পাঠাইয়া চাঁদে আগে মানুষের স্যানিটারি ব্যবস্থা করো, টয়লেট বানাও আগে। এখনো 30% মানুষ, 35% রাস্তায়। আমাদের কথা না, এটা জাতিসংঘের কথা, ইউনাইটেড নেশনস এর কথা, ইউনেস্কোর কথা, ইউনিসেফ এর কথা, ওয়ার্ল্ড ব্যাংকের কথা, আমাদের কথা না। তো আমাদেরকে এই যে আপনি বললেন না, এই যে দি ফার্স্ট পোস্ট, এই পত্রিকাটার মালিক হচ্ছে ভারতের সবচেয়ে ধনী মুকেশ আম্বানি। সেখানে হেডলাইন দিছে, আমি এটা নিয়ে কালকে লিখছি আমার সোশ্যাল মিডিয়াতে। সে হেডলাইন দিছে, আমি হেডলাইনটা একটু পড়ি। Bangladesh is in the mood to play silly games. India must adopt a carrot and stick approach. অর্থাৎ বাংলাদেশ মূর্খের মতো গেম খেলতেছে, ভারত ক্যারট অ্যান্ড স্টিক, বিখ্যাত উক্তি, মানে আমার কথা শুনলে ভালো পুরস্কার পাবা, না শুনলে শাস্তি পাবা। আরে মুকেশ আম্বানি, বাংলাদেশের দিকে যদি রক্তচক্ষু দেখাও, তোমার পরনের কাপড় থাকবে না। আমরা পাকিস্তানিদের যে শিক্ষা দিছি তার চেয়ে বড় শিক্ষা তোমাদেরকে দিব। বি কেয়ারফুল। তারেক রহমান বাংলাদেশের 20 কোটি মানুষের প্রতিনিধি। তোমার মাফিয়া হাসিনার মতো তুমি দালাল চক্র মনে করছো তারেক রহমানকে? এটা 20 কোটি মানুষের প্রতিনিধি। আর মনে রাখবা, এটা বেগম খালেদা জিয়া আর প্রেসিডেন্ট জিয়ার সন্তান। আমরা জানি
তোমরা আমাদের প্রেসিডেন্ট জিয়ার হত্যার পিছনে আছো, যদিও সেটা তদন্ত হয় না। আমরা জানি তোমরা এই পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য মাফিয়া হাসিনার মাধ্যমে অনেক কিছু করেছো। মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে তোমরা তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করেছো, কোমর ভেঙে দিয়েছো, আমরা সব জানি। আমরা এখনো এটাও জানি যে তোমরা এখনো তারেক রহমানকে বা বাংলাদেশকে তোমরা এখনো অনেক কিছু করতে পারো, এমনকি তারেক রহমানকে তোমরা হত্যা করার চেষ্টা করতে পারো, এটাও আমরা জানি। তুমি ক্যারট এন্ড স্টিক কারে বলতেছো? পাকিস্তানের কাছে গত বছর মাইর খেয়ে 7টা প্লেন হারাই ফেলছো, মনে আছে? আছে, মনে আছে? তোমাদের রাফাল 3টা রাফাল গেছে, মনে আছে? মিগ 35 গেছে, মনে আছে? সব জানি আমরা। এখন পাকিস্তান, তুরস্ক আর সৌদি আরব মক্কা চুক্তিতে গেছে, আমাদেরকে আহ্বান করছে অলরেডি টার্কি, আমরাও যাব, কেন যাব না? তোমরা আমাদের বন্ধু বেশি শত্রু। তারেক রহমানকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইনভাইট করছে, টার্কির প্রেসিডেন্ট ইনভাইট করছে, ভারতের প্রধানমন্ত্রী ইনভাইট করছে, আরো অনেক দেশ ইনভাইট করছে। ভেরি গুড, মিউচুয়াল কনভেনিয়েন্ট টাইমে ভিজিট হবে। তারেক রহমান তো নেক্সট ভিজিট করবে ইনশাআল্লাহ সৌদি আরবিয়া, আমাদের পবিত্র নগরী মক্কাতে এবং মদিনাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রওজা জিয়ারত করবেন ইনশাআল্লাহ। তারপরে মক্কা চুক্তি করবেন, তারপর তোমাদের সাথে মোলাকাত যদি হতে হয় হবে। হ্যাঁ, আপনি বললেন যে টাইমস অফ ইন্ডিয়া যেটা হেডলাইন দিছে, আমি বললাম যে এটা রেড লাইন। 5ই আগস্ট 2026-এ যে হাসিনা, যেখানে তাকে, যে মাফিয়া হাসিনাকে যেখানে তারা রাখছে, সেখান থেকে সে বের হয়ে তার বাসার সামনে যে বাগান আছে সেখানে হাঁটতে হলেও সিকিউরিটির লিখিত পারমিশন লাগে। সেখানে সে এত বড় একটা প্রেস কনফারেন্স করলো, যদিও সে ফিজিক্যালি ওখানে উপস্থিত ছিল না। আমি এখানে আপনাকে থামে একটু কথা যুক্ত করতে চাই। ধরেন আপনার বাড়িতে আপনার দেশে থাকা অবস্থায় কেউ কথা বলবে, সেটা আপনার পারমিশন ছাড়া, এটা কি কখনো বিশ্বাস হওয়ার কথা? ভারত যে যুক্তি প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এবং ভারত এটা, আপনি কিছু বলবেন? না, আমি কিছু বলতেছি না, আমি শুধু এই কথাটা যুক্ত করে দিলাম যে ভারতের অদৌ সম্মতি ছাড়া এটা সম্ভব কিনা, কেউ কি সুস্থ মস্তিষ্কে এটা মনে করে কিনা, কূটনীতিক ভাষায় না, সুস্থ মস্তিষ্কে স্বাভাবিকভাবে এটা সম্ভব কিনা? হ্যাঁ, সেটাই তো। বাংলাদেশ তারা হাসিনাকে প্রকাশ্যে এনে বাংলাদেশকে ভয় দেখাতে চাইছে যে দেখো, তুমি যদি ভিজিট না করো বা তুমি যদি আমাদের কথা না শুনো, তাহলে কিন্তু হাসিনাকে আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবহার করব। তো মনে করছিল বাংলাদেশ ভয় পাবে। আমাদের ডিপ্লোম্যাটিক নর্ম ঠিক রেখে যে করাচিটি তখন প্রতিবাদ করেছে, এবং সাথে সাথে যে হাসিনা বলছে সেদিন যে মাফিয়া ডিসেম্বরে ফেরত আসবে। আরে ডিসেম্বরে না, তুমি কালকে আসো, তোমার বিএসএফ কে দিয়ে বর্ডারে আমাদের বিডিআর তাকে প্রিজন ভ্যানে করে জেলে ঢুকাবে। দরকার হলে আমরা অনুরোধ করব, যদিও সময় নাই সে আপনার অ্যাপিল করার, আমি বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশের প্রধান বিচারপতিকে অনুরোধ করব তারে অ্যাপিলের সুযোগ দেন, অ্যাপিলের সুযোগ দেন মামলা দরকার হলে, তারপরে বিচারের একদম নিরপেক্ষ বিচারে যা হবার তা হবে। তো ভারত মনে করছিল বিএনপি ভয় পেয়ে যাবে, হাসিনাকে ব্যবহার করবে, বাংলাদেশকে ডিস্টেবিলাইজ আমরা করতে চাইলে তারা ভয় পাবে। হ্যাঁ, ভারত অবশ্যই আমাদেরকে ডিস্টেবিলাইজ করতে পারবে, ভারত অবশ্যই হাসিনাকে ব্যবহার করার চেষ্টা করবে। আমি বলছি না যে হাসিনার সমর্থক বাংলাদেশে নাই, অবশ্যই আছে, কোনো সন্দেহ নাই, একটা অংশ আছে বাংলাদেশে, এখনো আছে। কিন্তু পপুলারিটি ইজ নট দ্য জাস্টিস। যত বড় পপুলার নেতা হোক, জাস্টিস হইতেই হবে। বাংলাদেশের শুধু জুলাই আন্দোলনে 1400 মানুষ, এর আগে শত শত মানুষ গুম হত্যার মূল নায়িকা এবং হত্যা করার নির্দেশদাতা এই মাফিয়া চক্রের প্রধান সর্দারনি হাসিনা। তো সুতরাং তাকে আমরা ফেরত চাই, দাও। এখন যেহেতু তাকে 5 তারিখ ব্যবহার করছে, হয়তো বিএনপি সরকার একটু নমনীয় হইতো, যদিও তাদের সাথে আমাদের আরো অনেক কিছু বোঝাপড়ার আছে। আমাদের 3 জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল তাদের ক্যান্টনমেন্টে আছে। বাংলাদেশের যত মন্ত্রী ক্রিমিনাল গুলা সব
আওয়ামী লীগের সব ভারতে, শত শতে হাজারে হাজার। পরশুদিন আমার দেশ পত্রিকায় 739 জন শুধু কলকাতায় তাদের পরিবার কাজের লোক পর্যন্ত নিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকতেছে। 739 জন একটা লিস্ট দিয়েছে শুধু কলকাতায়। এরপরে ত্রিপুরা, আগরতলা, দিল্লি, সারা ভারতে হাজার হাজার এরা পালিয়ে বেড়াচ্ছে। তো ভারতকে বলবো, once you dictated, now we will dictate. Now আমরা বলবো you have to listen to us. অতীতে তোমরা হাসিনাকে বলছো, no, time has gone away, সেই সময় আর নাই। ভারত যদি মনে করে যে আমি এত বড় সামরিক শক্তি, ঢুকে দেখো, ওই যে একটু কদিন পর পর ওরা বলে রংপুর দখল করবে ওইদিকে, এদিকে নাকি ফেনীর এদিকে একটা চিকেন নেক, আমাদের এদিকেও আছে, এদিকে নাকি চট্টগ্রাম নাকি বিচ্ছিন্ন করার তাদের এই যে কিছু মূর্খ মানে মানে আনারি কতগুলো সাংবাদিক এগুলো বলে। ঢুকা দেখো না বাংলাদেশে, ঢুকা দেখো, 1 ইঞ্চি টাচ করো, তোমার পঞ্চম সামরিক পাওয়ার কোথায় যাবে দেখো। আমরা পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ দুর্দর্শ বাহিনীকে পরাজিত করছি, ভারত বলে হ্যাঁ অবশ্যই ভারত আমাদেরকে সহযোগিতা করছে, কিন্তু ফিজিক্যালি আসছে শেষের 10 দিন। আমরা 9 মাস যুদ্ধ করে তখন অলরেডি পাকিস্তানিকে পর্যুদস্ত করেছি। হ্যাঁ ভারত আমাদেরকে সহযোগিতা করছে, অস্ত্র দিচ্ছে, এটা আমাদের স্বার্থে না, তাদের স্বার্থে। আমরা চাইছিলাম স্বাধীনতা, তারা চাইছিল পাকিস্তান ভাগ, ঠিক আছে, দুজনের স্বার্থ মিলে গেছে। বাট তোমরা মনে করছিলা বাংলাদেশকে ভাগ করে এটা ভারতের অংশ করবা? তোমাদের এই 55 বছরের ইতিহাস আমরা বুঝি না? বাংলাদেশ মাথা উঁচু করে থাকবে শুধু না, এখন তো মাত্র আমরা ভারতকে সারপাস করছি, not only in per capita income but also in social indexes, মায়ের স্বাস্থ্য, শিশুর স্বাস্থ্য এবং বিভিন্ন সোশ্যাল ইন্ডেক্সে আজকে ওয়ার্ল্ড ব্যাংক, জাতিসংঘ বলছে উই আর অ্যাহেড অফ ইন্ডিয়া। এই জন্য ভারত আমাদেরকে মাথা উঁচু করে থাকতে দিতে চায় না। এবং আমরা বুলেট গতিতে, আমরা যে টাইগার ইকোনমি ইনশাল্লাহ হবে, আমাদের গণতন্ত্র যদি আমাদের পাশে ভারত না থাকতো আমরা এখন অনেক আগে যেতাম। গত 20 বছর আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এবং আজকে প্রধানমন্ত্রীর ভিজিট, এখন হয়তো আমার এত কথা শুনে অনেকে মনে করবেন আপনি তো ভারত বিরোধী। নো, আমরা প্রধানমন্ত্রী অবশ্যই ভারত ভিজিট করুক, এটা আমরা চাই, তবে সেটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার হতে হবে। আমি যদি ভারতের 3 জন বহিষ্কৃত জেনারেলকে আমার ক্যান্টনমেন্টে আশ্রয় দিই, আমি যদি ভারতের একজন খুনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে বাংলাদেশে আশ্রয় দিই, আমি যদি শত শত ভারতের উলফাকে আশ্রয় দিই, আমরা যদি টিএনভি কে আশ্রয় দিই, আমরা যদি কাশ্মীরি গণতন্ত্রকামীদেরকে আশ্রয় দিই, আমরা যদি শিখ তারা বিচ্ছিন্নতাবাদী বলে আমরা স্বাধীনতা কাম তাদেরকে আশ্রয় দিই, তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে? হোয়াট কুড বি দ্য আনসার ফ্রম ইন্ডিয়া? হ্যাঁ, অনুপ চেটিয়াকে তোমরা এখান থেকে নিয়ে যাও নাই, আমরা জানি না? সুতরাং এগুলার ফয়সালা করতে হবে। শুধু স্বার্থ আমার না, ওরা বলে যে ডিসেম্বরে গঙ্গার চুক্তি রিনিউ, হ্যাঁ তোমাকে করতে হবে। প্রেসিডেন্ট জিয়া সর্বশ্রেষ্ঠ চুক্তি কেন করছিলেন? উনি কি ভারতের তাবেদার ছিলেন? ইউ হ্যাভ টু কাম টু আস। আমার যেমন স্বার্থ আছে তোমারও স্বার্থ আছে, নেবরের সাথে নেবরের স্বার্থ থাকবে। ভারতের 7 সিস্টার এন্ড 1 ব্রাদার যে 8টা স্টেট আছে, এখানে ম্যাক্সিমাম ভোগ্যপণ্য আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাংলাদেশ থেকে যায়। বাংলাদেশ থেকে না গেলে তারা কলকাতা থেকে আনতে তাদের দ্বিগুণ খরচ হবে। তো আমরা তাদের থেকে ওই যে ডিজেল, ওই যে ওইটা লিখছে ডিজেল আপনার কিনলে আমরা বন্ধ করে, তোমাদের কি মাগনা নিই তোমাদের থেকে? আমরা 80% থেকে 85% সমুদ্রে আনি, আর 20% আনতে পারবো না? তোমরা ডিজেল যে রিফাইনারি করছো আসামে, সেটা আমাদের জন্যই করছো, আমরা না আনলে তোমাদের ওইটাও তোমাদের $1 বিলিয়ন নষ্ট হবে। সুতরাং ইজ এ গ্লোবাল ভিলেজ, একজন আরেকজনের পরিপূরক, সারা বিশ্বে একটা এখন ভিলেজ বলা হয়, গ্লোবাল ভিলেজ বলা হয়। তো সুতরাং এই যে আপনি এএনআই এর কথা বলছেন, ওখানে আরেকজন কূটনীতিক নাম হচ্ছে বিদ্যাভূষণ সোনি, সে কি বলছে জানেন? সে বলছে ইফ তারিক রহমান ডাজন্ট কাম, that the window of opportunity will be gone, the channel will not be for long time. মানে সেও একটু ইনডাইরেক্টলি থ্রেট।
মানে তারেক রহমান যদি এখন ভিজিট না করে সেই জানালা বা দরজা বন্ধ হয়ে যাবে, আমরা দীর্ঘদিন তার জন্য অপেক্ষা করব না। আরে তুমি অপেক্ষা না করলে না করো, হু হেল ইউ আর, তুমি আমাকে ডিকটেট করবে আমার ফরেন পলিসি কি হবে? বাংলাদেশের আমার পররাষ্ট্র ইন্ডিপেন্ডেন্ট মন্ত্রণালয় ফরেন বলছে পলিসি। যে অনুকূল পরিবেশ তৈরি করতে, অনুকূল পরিবেশ তৈরি করার পরে তারা সেটা সম্ভাব্য সফর বিবেচিত হবে। তাহলে তারা অনুকূল পরিবেশ কিভাবে তৈরি করে? তারা কূটনীতিকরা আরো বেশি আহ বলছেন, যেটা বলার ভাষার বাইরে। না জি জি, না, আপনি এই বলুন। তো এই যে এখানে বিনা সিকরি, তারপরে পিনাক রঞ্জন, তারপরে এই যে বিনা সিকরি বিদ্যাভূষণ, বলছেন অনিক, লম্বা প্রক্রিয়া, বিনা হ্যাঁ না, সিকরি বলছেন লম্বা প্রক্রিয়া। হ্যাঁ, লম্বা প্রক্রিয়া তো ঠিক আছে, তাইলে তুমি 3 জেনারেলকে পাঠায় দাও, ওই আসাদুজ্জামান, তারপরে ওই যে হাদির হাদির খুনি, তারপরে হচ্ছে এই যে যারা আপনারা কাউকে বলতেন নাম ওবায়দুল কাদেরকে, আসাদুজ্জামান, এদেরকে পাঠাই দাও, এই ক্রিমিনাল সবগুলো পাঠাই দাও। আর হাসিনাকে তোমরা আশ্রয় দিচ্ছ, ইচ্ছা করলে তোমরা কালকেও দিতে পারো, ঠিক আছে, তোমাদের যদি এই আপনার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে ইন্টারেক্ট করো, তাহলে তাকে ব্যবহার করলা কেন? সে একজন কনভিক্টেড মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আমাদের কম্পিটেন্ট কোর্ট কর্তৃক তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাহলে তাকে তোমরা ব্যবহার করতেছো কি জন্য? তোমরা যদি ঠিক আছে তোমরা আশ্রয় দিছো তোমাদের পাপেট, তোমাদের গোলামকে আশ্রয় দিছো, তোমাদের গোলামি, কিন্তু তোমরা তাকে ব্যবহার করতে চাচ্ছ কেন? আমরা বাংলাদেশে বিশ্ব কূটনীতিকে সেখানে আছে। ভারত এখন আসলে তারেক রহমানকে কেন দিতে চাচ্ছে, আমি একটা সংক্ষেপে আপনাকে বলি, দুইটা কথা বলে শেষ করি। এক নাম্বার হচ্ছে ভারত বিশ্ব কূটনীতিতে এখন মারাত্মক রকম দুরবস্থায় আছে। যুক্তরাষ্ট্র বলেন, মধ্যপ্রাচ্য বলেন, চীন তো আছেই, পাকিস্তান তো আছেই, এদের সাথে ভারতের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে তাদের সবচেয়ে বড় বন্ধু এই যে আপনার কোয়াড নামে যে 4 দেশীয় একটা মানে আপনি বলতে পারেন সামরিক জোটই বলতে পারেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান এবং ইন্ডিয়াকে নিয়ে সেই কোয়াড ডোনাল্ড ট্রাম্প বাইশে রীতিমতো বন্ধ করে দিছে প্যাসিফিকে চায়নাকে ঠেকানোর জন্য। সেই কোয়াড এখন আর নাই, মানে ডিপ ফ্রিজে ঢুকে দিছে। এখন ভারতকে 50% ট্যারিফ বসাইছে, যেটা আমাদের এখানে ধরেন 20% বা 21%, এবং ভারতীয়দের আগে যে ওদের আইটি স্পেশালি লক্ষ লক্ষ, এগুলোকে এখন সব $1,00,000 নাকি $2,00,000 আপনার ট্যাক্স বসাইছে ডোনাল্ড ট্রাম্প। ভারতের সাথে অবস্থা খুবই খারাপ চারিদিকে কূটনৈতিকভাবে। এবং পাকিস্তানের সাথে আমি বললাম গত বছর আপনার এই যে অপারেশন সিন্দুর, যেটা হ্যাঁ, এই সিন্দুরে মার খেয়ে ভারত এখন অবস্থা খারাপ। পাকিস্তান যদিও আমরা তাকে ফেইল্ড স্টেট বলি, কিন্তু কূটনৈতিকভাবে ইরান যুদ্ধে এবং বর্তমানে সামরিক জোট করে তারা এত অ্যাডভান্স হয়ে গেছে যে ভবিষ্যতে ভারত আর কোনোদিন পাকিস্তানে আক্রমণ করবে এটা চিন্তা করতে পারতেছে না, কারণ সৌদি আরব আর টার্কি তখন তাকে একসাথে আক্রমণ করার এই নতুন প্যাক্ট অনুযায়ী এখন তার বাংলাদেশের ভীষণ দরকার। এই যে এতদিন হাসিনার মতো মাফিয়ার মতো একজন দুঃশাসন যে তারা মানে আমাদের দেশে কায়েম করছে, আমরা ভারতকে অনেকবার আমাদের টক শোতে বোঝানোর চেষ্টা করছি যে তোমরা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করো, আমরা তোমাদের শত্রু না, তোমরা নিজেরা কেন শত্রু হচ্ছ? এই যে আজকে তারা তারেক রহমানকে নেওয়ার জন্য আবার এই যে ক্যারোটিন স্টিক, তারপরে উই উইল নট ওয়েট ফর লং টাইম, এই যে এইসব কথা বলতেছে, হ্যাঁ, জেনারেল বক্সি একজন আছে, উনি আরো বড় বড় কথা বলছে, এগুলো অনেক লম্বা কথা। তো তারা কিন্তু মারাত্মক রকম ভয়ের মধ্যে আছে। টুডে অর টুমরো বাংলাদেশ উইল বি উইথ দ্য মাক্কা প্যাক্ট, কোনো সন্দেহ নেই। ভারত যতই ওই মুদ খাওয়া পররাষ্ট্রনীতি আর চলবে না। বি ডাইনামিক, বি রেশনাল, প্রতিবেশীর প্রতি যৌক্তিক আচরণ করো। আমরা কোনোদিন ভারত বিরোধী নই। বাংলাদেশ ফার্স্ট যে স্লোগান বর্তমান সরকারের, বাংলাদেশ ফার্স্ট, উই আর প্রো বাংলাদেশি, আমাদের স্বার্থ যেটা আমরা করব, অবশ্যই আমরা আমাদের প্রতিবেশী কারোর সাথে তাদের স্বার্থ হানি হোক আমরা চাইবো না। তাহলে আমাদের স্বার্থ যে গত 20 বছর ধরে তোমরা হানি করছো, বিশেষ করে ভারতের কথা বলি, তো সেটা তো একটু জবাব আমাদেরকে দিতে হবে। তুমি ডাকলে আমাকে দোষ দিতে হবে? ইট ইজ মাই ডিসিশন, ইট ইজ মাই পিপলস ডিসিশন, ইট ইজ আওয়ার গভর্নমেন্ট ডিসিশন, হোয়েন টু গো, হোয়াট টু গো, হাউ টু গো, হোয়াট টু ডু। আমরা কি জন্য যাব, কেন যাব, তুমি আগে আমাকে হিসাব দাও, হিসাব দিতে হবে।
বাংলাদেশের সকল প্রতিষ্ঠান যে মাফিয়া হাসিনা ধ্বংস করছে তার পিছনের কালো হাত হচ্ছে এই ভারতের ভারতের এই মোদী সরকার, এমনকি তার পূর্বের সরকার। সুতরাং আমাদের বাংলাদেশ নীতি, আমরা অটল আছি, বাংলাদেশ নীতিতে আমরা অবিচল থাকব, আমরা আমাদের স্বার্থ 100% রাখবো। তবে অবশ্যই আমরা ছাড় দিব যদি তুমিও ছাড় দেওয়ার পক্ষে থাকো। আমাদের সাথে পানির ব্যাপার আছে, আমাদের সাথে বর্ডার কিলিং এর ব্যাপার আছে, আমাদের সাথে বাণিজ্যের ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, কিন্তু সবকিছু ছাড় পেয়ে এখন আসলো মাফিয়া হাসিনাকে আশ্রয় দেওয়া এবং তাকে ব্যবহার করা। এগুলো অতীতে এই যে পার্বত্য চট্টগ্রামে আবার ডিস্টেবিলাইজ করার তার চেষ্টা করবে, এগুলো সব আমরা জানি। সুতরাং আমরা জেনে শুনে বুঝে আমাদের দক্ষ পররাষ্ট্রমন্ত্রী, আজকে যিনি আমাদের জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন ডক্টর খলিলুর রহমান, তাকে আমি অভিনন্দন জানাই। বিশেষ করে 5ই অগাস্ট হাসিনাকে ব্যবহার করে যে অডিও কনফারেন্স করলো দিল্লির সাউথ এশিয়ান করেসপন্ডেন্ট ক্লাবে, এর প্রতিবাদে যে লেটারটা ডক্টর খলিল লিখেছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি এই জন্য তাকে অভিবাদন জানাই। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি আমাদের থাকবে এবং এইটাই আমরা চাই। বাংলাদেশের 20 কোটি মানুষ আমাদের প্রধানমন্ত্রী, প্রিয় প্রধানমন্ত্রী জনক তারেক রহমানের সাথে আছে। আমরা ভারতের সাথে এবং সকল প্রদেশের ভালো বন্ধুত্ব চাই, বাট নট লাইক মাফিয়া হাসিনা। তুমি ডাকলে আমি দোপ দিব, নাথিং উইল বি আনটার্ন। আমরা পাল্টা, তুমি আমাদেরকে যদি পাথর মারো, তোমাকে পাটকেল খাওয়ার জন্য রেডি থাকতে হবে। ধন্যবাদ। আমি আপনার সাথে আরো একটু কথা যুক্ত করতে চাই। আপনার সাথে আরেকটু কথা যদি স্বল্প করে বলেন। প্রশ্ন আমার কাছে আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে, তারপরও আমি আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিল আহমেদ তিনি বলেছেন বাংলাদেশ যে আগের যে পররাষ্ট্র নীতি ছিল সেটা থেকে বেরিয়ে এসছে, বাংলাদেশ যে বর্তমান যে পররাষ্ট্র নীতি সেটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। এই কথাটাই আমি আপনার সাথে বলতে চেয়েছেন। তবে এখন আমি আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনার কাছে করতে চাই কর্নেল অলি আহমেদকে নিয়ে, যিনি সময় বিএনপির সাথে ছিলেন। মজার ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু ভিন্ন দল থেকে না, যদিও তিনি ভিন্ন দল থেকে নির্বাচনটা করেছেন, তবে মূলত তিনি বিএনপির সাথে, বিএনপির কিন্তু প্রার্থীর কিন্তু আজকে নির্বাচনটা হয়েছে। একজন পেয়েছেন 255, একজন পেয়েছেন 88। আপনি কিভাবে দেখেন বিএনপির সাথে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সেখানে বিএনপি জিতেছে, যদিও তিনি ভিন্ন দল থেকে করেছেন, কিন্তু সেটা তো নতুন মাত্র গিয়েছেন, কিন্তু বিএনপিতে তিনি ছিলেন। কিভাবে দেখছেন এই ব্যাপারটা? আসলে এগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি বা লিখেছি। আমি আপনাকে বলি, আমি তো এই দলটাকে একদম জন্ম থেকেই দেখেছি। আমি যখন ছাত্র ছিলাম তখন বিএনপি প্রতিষ্ঠা হয়। তো প্রেসিডেন্ট জিয়ার বা জিয়া পরিবারের ব্যাটম্যান ছিলেন। একসময় উনি বিমান বাহিনীর কর্পোরাল ছিলেন পাকিস্তান বিমান বাহিনীতে। ওখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে উনি পরে সেনাবাহিনীতে ঢুকেন এবং উনি একজন ভেটারান মুক্তিযোদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহকারী সামরিক সচিব ছিলেন, পরে সামরিক সচিব ছিলেন উনি যখন রাষ্ট্রপতি হয়েছেন। 1980 সালে চট্টগ্রামের, যেখানে ওনার বাড়ি চন্দনাইশ দক্ষিণ চট্টগ্রামে, ওখানে 79-এ ব্যারিস্টার আহসান নামে একজন এমপি হয়েছিলেন বিএনপির। উনাকে ব্রাজিলের রাষ্ট্রদূত করে পাঠিয়ে দিয়ে উপনির্বাচনে কর্নেল ওয়ালি ওখানে এমপি হন এবং প্রতিমন্ত্রী করা হয় উনাকে পরবর্তীতে। এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়ার সেই দুঃখজনক ট্র্যাজেডি, হত্যাকাণ্ড, এরশাদের সামরিক শাসন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আসেন 82 সালের শেষের দিকে, কর্নেল ওয়ালিকে তখন বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার করা হয়। শুধু তাই না, আমি এগুলো অনেক কিছু জানি, তারপরেও দুই একটা কথা বলি আপনাকে। সে সময়ে বিএনপির সবচেয়ে সিনিয়র নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব ছিলেন আসম মোস্তাফিজুর, কর্নেল মোস্তাফিজ, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন জিয়ার আমলে, এবং বেগম খালেদা জিয়ার আমলে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মেজর জেনারেল মাজিদুল হক, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 10 বছর সিনিয়র, পাকিস্তান আমলের মেজর জেনারেল, এবং আরেকজন সেক্টর কমান্ডার বীর উত্তম, লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী। এরা তিনজনই
সামরিক বাহিনীতে কর্নেল ওয়ালির অনেক অনেক সিনিয়র, কিন্তু রাজনীতিতে বেগম খালেদা জিয়া এই কর্নেল ওয়ালিকে এত বিশ্বাস করতেন যে 1994 সালে যখন সেনাপ্রধান নিয়োগের প্রশ্ন আসে তখন তিনি জেনারেল নাসিমের পক্ষে, এই যে কর্নেল ওয়ালি, ওই 3 সিনিয়র মন্ত্রী এবং সামরিক কর্মকর্তা সহ পুরা মন্ত্রিসভার বিরুদ্ধে গিয়ে জেনারেল নাসিমকে সেনাপ্রধান নিয়োগ করতে কনভিন্স করেন বেগম খালেদা জিয়াকে। অর্থাৎ ম্যাডাম জিয়া তাকে কি পরিমাণ বিশ্বাস করত আপনি চিন্তা করেন। এইটা আমি প্রত্যক্ষদর্শী, উনি নিজেই আমাদেরকে এইসব গল্প, কর্নেল ওয়ালি উনি তখন যোগাযোগ মন্ত্রী ছিলেন, এবং যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন কর্নেল ওয়ালির হেয়ার রোডের বাসায় আমি নিজে উপস্থিত ছিলাম, আমাদের আরো 2-1 এমপি সহ। উনি নিজেই সেই ঘটনা আমাদেরকে বলছেন। অর্থাৎ আমি আপনাকে এই কথাটা বুঝাতে চাচ্ছি যে কর্নেল ওয়ালি কি পরিমাণ বিশ্বস্ত জিয়া পরিবারের কাছে ছিলেন। তারপরে 91 সাল থেকে 96 যোগাযোগ মন্ত্রী ছিলেন, খুব পাওয়ারফুল। তারপরে 96 সালে 2001 সালের নির্বাচনের আগে কিছু উল্টাপাল্টা কথাবার্তা বলেন। তখন তো আর এরকম মোবাইলের যুগ ছিল না, কিন্তু বেগম জিয়ার কাছে এই কথাগুলা রেকর্ড ওনার কাছে যায় এবং উনি ভেরিফাই করে দেখে যে এইসব কথাবার্তা উনি বলেছেন। ওখানে আবার আরেকটা ঘটনা ঘটে, উনি আজকে যে জামাতের পক্ষে উনি যে রাষ্ট্রপতি নির্বাচন করলেন, আপনি যে বললেন, এই জামাতকে জোটে নেওয়ার কারণে উনি ওখানে যে জামাতের যে সাতকানিয়া আসনে জামাতকে জোটের পক্ষ থেকে যে আসন ছাড়ছিল, উনি বলে যে এটা আপনি ওপেন করে দেন, আমি এখানে জামাত স্বাধীনতা বিরোধী রাজাকার, এদের বিরুদ্ধে আমি নির্বাচন করব। বেগম খালেদা জিয়া সেই সুযোগও দাঁড়িয়ে দিয়েছে, ঠিক আছে আপনারটাও করেন, পাশেরটা ওপেন করে দিল, জামাত করবে, উনিও করছে। আপনি দেখেন উনি ইলেকশন করছে, একটাতে জিতছে একটাতে হারছে। কিন্তু বেগম জিয়া তার বিশ্বস্ততা টেস্ট করার জন্য 2001 সালে যখন মন্ত্রিসভা করলেন, কর্নেল ওয়ালিকে মন্ত্রী করলেন না। অর্থাৎ উনি স্ট্যান্ডিং কমিটির সদস্য, সবচেয়ে পাওয়ারফুল সদস্য, কিন্তু ওনাকে মন্ত্রী করলেন না। এই যে একবার মন্ত্রী না করা, এইটা তার চলনে বলনে, এই অহংকারী কর্নেল ওয়ালি একজন মারাত্মক অহংকারী। সে পারলে এখন বলতেছে যে সে স্বাধীনতা ঘোষণা সেই করছে। এই অহংকারী লোকটা 2001 থেকে 2005 পর্যন্ত ষড়যন্ত্র করতে থাকে ভিতরে ভিতরে। 111-এর ভিতরের অন্যতম কুশীলব এই কর্নেল ওয়ালি, এবং 2006 সালে কয়েকজন মন্ত্রী এবং আরো মনে হয় 15 জন না কয়েকজন এমপি নিয়ে সে প্রথমে ভেগে বি চৌধুরীর সাথে যোগ দিল, পরে এলডিপি করলো। এবং শুধু তাই না, আপনি যেতেই পারেন, আপনার ইচ্ছা রাজনীতি করবেন না। সবচেয়ে মারাত্মক বেঈমান বিশ্বাসঘাতকতা মীর জাফরই করছে 2008 সালের নির্বাচনে। সর্বশেষ যে জনসভা যেটা হয়েছিল, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী এবং কর্নেল ওয়ালি দুজন পল্টন ময়দানে মাফিয়া হাসিনার জনসভায় উপস্থিত থেকে হাসিনাকে পাশে নিয়ে বক্তব্য রাখছে। আমি চিন্তাও করতে পারি না বদরুদ্দোজা চৌধুরীর মতো একজন মানুষ, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন, বিএনপির রেজিস্ট্রেশন তার নামে ছিল, এমনকি বিএনপির যে পল্টনের অফিস এটাও তার নামে, শহীদ প্রেসিডেন্ট জিয়া বলে আপনার নামে লিস্ট থাকবে, এরকম বিশ্বস্ত মানুষ ছিলেন এবং দেশের রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছিলেন। কিন্তু হাসিনার সাথে গেছে, দেখেন স্বার্থের কত দ্বন্দ্ব। ঠিক কর্নেল ওয়ালি, আজকে বদরুদ্দোজা চৌধুরীর কথা বলবো না, এই যে কর্নেল ওয়ালি যখন সেদিন হাসিনার সাথে আমি জনসভায় দেখছি, সেদিন থেকে কর্নেল ওয়ালি বিং এ চিটাগনিয়ান, আমার তার প্রতি সর্বশেষ আমার ন্যূনতম সম্মান আর আমার থাকলো না। কিন্তু দেখেন ঘটনা পরিক্রমায় বেগম খালেদা জিয়া কত উদার। পরবর্তীতে হাসিনা তো তারে মন্ত্রী করে নাই, 2008 সালে সেও এমপি হয়েছে কর্নেল ওয়ালি হাসিনার সাথে মিলে, কিন্তু তারে মন্ত্রী করে নাই। যখন 2-3 বছর পাত্তা পুত্তা হাসিনা দিচ্ছে না, ব্যবহার করে যখন ডাস্টবিনে ফেলে দিয়েছে, আবার বিএনপির পিছিয়ে পিছিয়ে ঘোরা শুরু করছে জোটের সাথে। বেগম জিয়াও দেখছে দেশের পরিস্থিতি খারাপ, ঠিক আছে ওয়ালি ভুল করছে, উনি ওয়ালি বলেন, উনি ওয়ালি, আমার এখনো মনে আছে বেগম জিয়া আমাদেরকে বলতেন ওয়ালি। এই ওয়ালি আপনার আবার ম্যাডামের পিছিয়ে, ম্যাডামের সাথে দেখাও করছেন আবার। কিন্তু এই বেঈমানকে আমি নিজের মনের থেকে কোনোদিন
মাফ করতে পারেনি যেদিন সে হাসিনার সাথে গেছে, হাসিনার পাশে বসে বিএনপির বিরুদ্ধে 2008 সালের, এবং এই যে বললাম না 111 অন্যতম কুশীলব কর্নেল ওয়ালি। এখন আমি আপনাকে যে কথা আপনি যে বললেন, এরপরে 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে উনি আবার অলমোস্ট বিএনপির সাথে আসলেন। উনি প্রথমে 20টা চাইলেন, তারপরে 15টা চাইলেন, তারপর 10টা চাইলেন, তারপরে 5টা চাইলেন, নাইলে ভয় দেখাইলেন যে আমি চলে যাব। তো আপনি চলে গেলে কি হবে? বিএনপির ধানের শীষের মার্কা ছাড়া কারো দাম আছে? এগুলো অতীতে প্রমাণ হয় নাই। প্রমাণ হয় নাই বেঈমান এই মির্জাফর কর্নেল ওয়ালি এত বড় একজন মুক্তিযোদ্ধা হয়ে যে কত বড় আপনার ভণ্ড, কত বড় হিপোক্রেট আপনি দেখেন। উনি নিজে বিএনপি ত্যাগ করার প্রধানত কারণ দেখাইছে বিএনপি স্বাধীনতা বিরোধী রাজাকারদের সাথে যোগ করছে, এবং সেই জন্য সে 2001 সালে জামাতের তার পাশের সিটে প্রতিবাদ করে সে রীতিমতো আপনার সেই সিটে ইলেকশন করে। আর এখন এই ভণ্ড, এই প্রতারক, এই হিপোক্রেট এখন জামাতের প্রার্থী হিসেবে যোগ দিল এই আপনার রাষ্ট্রপতি নির্বাচন। আসলে হয়েছে কি, আমি এখানে আপনাকে শেষ কথাটা বলি, জামাত তো স্বাধীনতা বিরোধী। জামাত তো তারা পাকিস্তান স্বাধীনতাও চায় নাই, বাংলাদেশ স্বাধীনতা শুধু চায় নাই তা না, পাকিস্তানিদের সাথে বাংলাদেশ বিরোধী আপনার আন্দোলনে সংগ্রামে অংশগ্রহণ করছে। এখন তাদের একজন মুক্তিযোদ্ধার নাম সামনে রাখার দরকার। কর্নেল ওয়ালি বিএনপি এ ছুঁড়ে ফেলে দেওয়ার ডাস্টবিনের একটা টিস্যু পেপার। এই টিস্যু পেপারকে তারা ব্যবহার করে যে আমাদের সাথেও মুক্তিযোদ্ধা আছে। ওই আরেক মূর্খ আরেকটা আছে মেজর আক্তার, দেখলেন না? কখন হাসিনার পক্ষে বলে, কখন এখন জামাতের পক্ষে বলে। এরা হচ্ছে 2026-এর 90 রাজাকার, 90 স্বাধীনতা বিরোধী। কর্নেল ওয়ালি সবসময় বিএনপিতে ভারতপন্থী লোক হিসেবে পরিচিত ছিল। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, একদম একদম আমরা প্রথম থেকে শুনতাম সে ভারতপন্থী। কিন্তু বেগম জিয়ার এত বিশ্বস্ত ছিলেন, প্রেসিডেন্ট জিয়ার এত বিশ্বস্ত ছিলেন যে 10 জন একদিকে কথা বললেও কর্নেল ওয়ালির একজনের কথা উনি কনভিন্স হতেন, প্রেসিডেন্ট জিয়াও, বেগম খালেদা জিয়াও। কিন্তু এখানেই আজকে আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে সতর্ক করব, অতি বিশ্বস্ততা ভালো না, অতিভক্তি চোরের লক্ষণ। সুতরাং আপনার সাথেও আজকে আপনি যে বিনয়, যে ভদ্রতা, যে সাধারণ চলাফেরা, যেরকম সাধারণ মানুষের সাথে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে ইন্টারাকশন, কিন্তু আপনার আশেপাশে অথবা আপনার ক্যাবিনেটে অতি বিশ্বস্ততা যারা দেখাবে তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। তার প্রমাণ হচ্ছে বদরুদ্দোজা চৌধুরী, তার প্রমাণ হচ্ছে কর্নেল ওয়ালি, আরো বহু প্রমাণ আছে। তো সুতরাং আজকে কর্নেল ওয়ালি ছুঁড়ে ফেলে দেওয়া ডাস্টবিনের টিস্যু পেপার জামাত তাদের মাথার তাজ বানাইছে, তাকে ব্যবহার করে বিশ্বকে দেখাতে চাচ্ছে যে আমাদের একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা আমাদের সাথে আছে, আমরা রাজাকার না। তারা রাজাকারের চিহ্ন মুছতে চায় গায়ের থেকে, কর্নেল ওয়ালিকে ব্যবহার করে বা মেজর আক্তারকে ব্যবহার করে। তো সুতরাং আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, আপনার বিনয় এবং আপনার যে অসাধারণ কর্মকাণ্ড এই দেশের মানুষ আপনাকে গ্রহণ করতেছে, আপনার জনপ্রিয়তা আরো বেড়েছে, কোনো সন্দেহ নেই। আপনার সিকিউরিটি যেমন দরকার আছে, আপনার আশেপাশে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তোষামোদকারী, দুর্নীতিবাজ অথবা সিন্ডিকেট যারা আছে, দয়া করে আপনার 6 মাস শেষ হয়ে গেছে, আপনার এখন হানিমুন পিরিয়ড শেষ। এখন আপনার ভালো কাজের যেমন আমরা প্রশংসা করব, আপনার অন্যায় অবিচার দেখলে আমরা সেগুলো তুলে ধরব, এবং ক্যাবিনেটে কর্নেল ওয়ালি আছে কিনা একটু খুঁজে দেখেন, ভি চৌধুরী আছে কিনা, ব্যারিস্টার নাজমুল হুদা আছে কিনা একটু খুঁজে দেখেন, এবং আপনার আশেপাশে খুঁজে দেখেন। না হয় এরা মরণ কামড় আরেকদিন দিতে পারে।
তবে আমি আমাদের বুদ্ধিমান, বিচক্ষণ, বিনয়ী শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই সুসন্তানকে ওনার বুদ্ধিমত্তার পরিচয় দিবে দেশ পরিচালনার ক্ষেত্রে উনি ইতিমধ্যেই দিয়েছেন। এবং আমি মনে করি মন্ত্রিসভা এবং পিএমও, প্রধানমন্ত্রীর কার্যালয়, এই দুই জায়গায় আপনি একটু দৃষ্টি দেন এবং আপনার নিরাপত্তা, এই তিনটা দিকে আপনি দৃষ্টি দেবেন। আপনি ট্রাফিক আইন মানতেছেন, এটা খুবই ভালো, সাথে সাথে আপনার নিরাপত্তাটা আরো দরকার বলে সাধারণ মানুষ মনে করে, আমরাও মনে করি। তো কর্নেল ওয়ালিকে শেষ কথা আপনাকে বলতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2001 সাল থেকে আজকে 2026 সালে বিশ্বস্ততার যে পরিচয় দিয়েছেন, ইমানদারের যে পরিচয় দিয়েছেন, আমি এই আপনাদের এই প্ল্যাটফর্মে 2023 সালে উনি যখন গ্রেপ্তার ছিলেন নভেম্বরে, মির্জা ফখরুল তাকে প্রধানমন্ত্রী করার লোভ দেখিয়ে বিএনপি ভাঙার সর্বশেষ চেষ্টা করেছিলেন মাফিয়া। এটা আমাদের কাছে তথ্য আছে। সেই সময় গোয়েন্দা বাহিনীর দ্বিতীয় প্রধান জেলে ঢুকে ওনাকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মির্জা ফখরুল এতই একজন বিশ্বস্ত এবং ইমানদার মানুষ, ইনি কোনোদিন দল, মানুষ এবং গণতন্ত্রের সাথে বেইমানি করেন নাই। বেইমানি করেছে কর্নেল ওয়ালি, আজকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতো। আজকে প্রেসিডেন্ট আসলেই হতো কর্নেল ওয়ালি। আমি বলি আপনাকে, আজকে মির্জা ফখরুল হয়েছে। তো সুতরাং পবিত্র কোরআনে সূরা বাকারায় আছে, আল্লাহ জান্নাতে যাওয়ার দুইটি প্রধান কারণ হচ্ছে বিশ্বাস এবং সৎকর্ম। বিশ্বাস কি কি তার একটা লিস্ট আছে, ফর্দ আছে। সৎকর্ম কি কি তার একটা ফর্দ আছে। ঠিক দুনিয়াতেও মানুষ, দল এবং সরকার, আপনি যদি সৎ কাজ করেন এবং বিশ্বাস এই দুইটা করেন, তার জাজ্জল্যমান প্রমাণ হলো বিশ্বাসী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে দেশের রাষ্ট্রপতি, অবিশ্বাসী বেঈমান মীর জাফর, কর্নেল ওয়ালি, গার্বেজ, যে টিস্যু পেপারের মতো প্রেসিডেন্ট জিয়া বা বেগম খালেদা জিয়া ফেলেন নাই, সে নিজে নিজেই পড়ে গেছে। তবে জামাত তাকে ব্যবহার করে কিছু ফায়দা লুটতে চাইছে, আসলে সেই ফায়দাও তারা পাবে বলে আমি মনে করি না। ধন্যবাদ। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না মিস্টার মেহেদি, শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বিশ্বস্ততার যে জায়গা রয়েছে, তিনি আসলে এই যাচাই বাছাইয়ের যে ব্যাপারটা রয়েছে, তিনি কিভাবে করবেন যে যাচাই বাছাই? তিনি তো সবাইকে এক লাগারে বিশ্বাস করার চেষ্টা করছেন। তিনি চেষ্টা করছেন যে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেয়া যায়। যেরকম অনেকেই ছিল, বিএনপির ভাইস চেয়ারম্যান একজন ছিল, উনার নামটা আমার স্মরণে আসছে না। উনি কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগে যোগদান করেছেন। যোগদান করে তিনি নির্বাচিত হয়েছেন। এখন বর্তমানে তিনি জেলে আছেন। আমার নামটা স্পষ্ট মনে পড়ছে না। তারপরও যে জায়গা থেকে বলতে চাই সেটা হচ্ছে, বেঈমানদেরকে চিনে রাখার কি একটা সময় এসছে কিনা? প্রধানমন্ত্রী অনেক ভালো, ভালো কাজ করছেন, কিন্তু দেখা যাচ্ছে অনেকেই তিনার যেই সম্মান সেটা সম্ভবত বজায় রাখতে পারছে না। মানুষ এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে। মানুষের মুখ কিন্তু এখন আটকে রাখা যায় না। মানুষ কিন্তু এটা বলে। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে চেষ্টা করছেন। আপনি এটা কিভাবে দেখেন? যে বিশ্বস্ততা যে কেউ তো ভঙ্গ করতে পারে, কিন্তু মানুষ তো জানে না কে বিশ্বস্ততা ভঙ্গ করবে। না না, সেটা জানার অনেক উপায় আছে, আপনি কেন জানবেন না? আপনি বেগম খালেদা জিয়া যখন 2001 সালে তাকে মন্ত্রী করেন, তখন তো উনি বিশ্বস্ততার প্রমাণ পায়নি বলেই তো তাকে মন্ত্রিসভায় দ্বিতীয়বার নেয় নাই। সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, সবচেয়ে আপনার বিশ্বস্ত মানুষ, যখন উনি রেকর্ডটা পেলেন, তখন উনি তাকে টেস্ট করার জন্য উনি তাকে এমপি বানিয়েছেন, কিন্তু মন্ত্রী করেন নাই। একইভাবে আপনি তারেক রহমান সাহেব, আমি মনে করি উনি অত্যন্ত ইন্টেলিজেন্ট, উনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ। আমি জানি ওনার সাথে, যদিও 2006 সালের পরে আমার আর সামনাসামনি কথা হয় নাই, আমার সুযোগ হয়েছিল ওনার সাথে রাজনৈতিক আলোচনা করার। উনি আমাকে প্রায় 45 মিনিট সময় দিয়েছিলেন 1 to 1 2006 সালে, যখন আমি চট্টগ্রামে আমার আসনে মনোনয়ন চেয়েছিলাম। তার আগে উনি আমাকে ডেকেছিলেন। তখন আমার মনে হয়েছে উনি অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। এবং আপনি এখন দেখেন উনি যেসব কথাবার্তা বলেন এবং উনি যেসব কার্যক্রম করেন, উনি অত্যন্ত স্বল্প কথা বলে। আপনি খেয়াল করছেন, উনি এই যে
জামাত ইসলামী অথবা ভারত, উনি বড় বড় প্রসঙ্গগুলা উনি কোনোদিন মুখ খুলে উনি তেমন কোনো কথা বলেন না। উনি ওনার বাবার মতো, ওনার মায়ের মতো অত্যন্ত বুদ্ধিমান। উনি কেন চিনবেন না? আমি মনে করি উনি জানেন এবং চিনেন। তবে হ্যাঁ, মানুষের তো ভুল ভ্রান্তি থাকে, আমরা তো মানুষ। অনেক সময় ফেসিনেশনের কারণে আমরা অনেক ভুল ভ্রান্তি অ্যাভয়েড করি, সেটা উনিও করতে পারেন। আমরা সেই জায়গায় ওনাদের সতর্ক করব যে আপনি অন্ধবিশ্বাস কাউকে করবেন না। অন্ধবিশ্বাস আপনার ক্ষতি করতে পারে, আপনার ক্ষতি মানে জাতির ক্ষতি, দলের ক্ষতি, দেশের ক্ষতি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1981 সালে হারিয়ে আমরা বুঝতে পারছি এই দেশ মালয়েশিয়া হয়ে যেতে পারে, সিঙ্গাপুর না হলেও। এরকম একজন ডাইনামিক, এরকম একজন বিশ্বস্ত, এরকম একজন দেশপ্রেমী মানুষ এখনো পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা যারা দেখছি বা আমাদের সিনিয়র যারা আছে, আমরা কেন প্রেসিডেন্ট জিয়াকে এখনো সম্মান করি? গুড গভর্নেন্স কাকে বলে? গুড গভর্নেন্স, সুশাসন কাকে বলে? এটা আমরা দেখছি। প্রেসিডেন্ট জিয়া ঢাকা থেকে বলছেন, আপনি জানেন এগুলো আসলে বললে অনেক আমি ইমোশনাল হয়ে যাই রাষ্ট্রপতি জিয়ার কথা। তারপর সংক্ষেপে একটু শেষ করতে চাই। সংক্ষেপে করি, শুধু এটা বলি যে উনি ঢাকা থেকে কোনো নির্দেশ, আপনি জানেন চুরি ডাকাতি কি পরিমাণ ছিল 75-এর আগে পরে রক্ষী বাহিনী, এবং খাদ্যের অভাব, 15 লক্ষ মানুষ মারা গেছে। আপনি চিন্তা করেন প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায় আসার পরে একজন মানুষ না খেয়ে মারা যায়নি। উনি কি সবাইকে ভাত খাওয়াই দিয়েছেন? না। সুশাসন, কোনো কেউ হোর্ডিং করতে পারবে না, ভারতে পাচার করতে পারবে না। আমার দেশের 15 লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে 74-75। আমি আপনাকে বলতেছি এখানে বিশ্বস্ততার কথা। মানুষ বিশ্বাস করে কেন জিয়া পরিবারকে, বিএনপিকে কেন বিশ্বাস করে? কারণ কথা রাখে। তো এই বিশ্বাস তারেক রহমান পেয়েছেন আলহামদুলিল্লাহ। অনেক ভালো একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। কিন্তু ওই যে আপনি সংক্ষেপ করতে বলছেন, আসলে অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত হয়েছে বাংলাদেশে। শুধু বলবো আপনি সতর্ক থাকবেন। অবশ্যই বিশ্বাসী মানুষ আছে, কাউকে বিশ্বাস না করা যেমন খুবই ক্ষতিকর, আবার সবাইকে বিশ্বাস করা তার চেয়েও বেশি ক্ষতিকর। সুতরাং বিশ্বাসী মানুষ যারা, তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন, অবিশ্বাসীদের ব্যাপারে তো থাকবেনই। তবে সবাই মানুষ খারাপ না, এটাও আবার মনে রাখতে হবে। তো এই যে আজকে আবার শেষ কথা এটা বলি, এই বিশ্বাসী মানুষটাকে ঠাকুরগাঁয়ের মাত্র একজন জেলা সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে বেগম খালেদা জিয়া পিক করলেন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে 2009 সালে। উনি তখনই ঠিক করছিলেন খন্দকার দেলোয়ারের পরবর্তী মহাসচিব মির্জা ফখরুল। উনাকে 6 বছর, উনি 5 বছর উনি ভারপ্রাপ্ত মহাসচিব রেখে দিয়েছিলেন। অর্থাৎ তখন উনাকে টেস্ট করছেন বেগম খালেদা জিয়া। তার মানে কি? তার মানে বিশ্বাসী লোক আছে, আবার কর্নেল ওলিও আছে। এটাও মাথায় রেখে এই কথা বলে আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আশা করি পরবর্তীতে অনুষ্ঠানে আপনাকে পাবো, সেই প্রত্যাশা রেখে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের অতিথির বিশ্লেষণ। আমরা চেষ্টা করেছি আসলে সত্যিকারের জায়গা কোনটা, কোন জিনিসটা সত্য, কোন জিনিসটা মিথ্যা, সেটা একান্তই বিচার বিবেচ্য বিষয় হচ্ছে আপনাদের কাছে। আমরা জানতে চাই যে বাংলাদেশ আসলে কোন দিকে যাবে। আমাদের অতিথি তিনি আসলে এই বিষয়টাই আপনাদেরকে বলার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন, কিন্তু ভারতকে সেটা নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী যাবেন তার পরিবেশটা সুনিশ্চিত আছে, নিরাপদ আছে। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মেহেদী হাসান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।